আজ আমরা শুনতে চলেছি পার্ট 5। সেদিন দেবতাদের ঘরে একটা বৈঠক বসল। সভাপতি হচ্ছেন স্বয়ং দেবরাজ জিউস। অন্যান্য দেবতারাও সবাই উপস্থিত ছিলেন। দেবী অ্যাথেনের মনটা খুব ভারাক্রান্ত। ক্যালিপসের গৃহে বন্দী হয়ে ওডিসিয়াস দিন কাটাচ্ছেন বলে তার মনে শান্তি ছিল না। তিনি দেবরাজকে উদ্দেশ্য করে বললেন, দেখুন মহারাজ, আমার মনে হয় দয়া দাক্ষিণ্য, ন্যায়পরায়ণতা এসব রাজার গুণ হওয়া উচিত নয়। ওই ওডিসিয়াসের কথাই ভাবুন না কেন, তার একটা প্রজাও আজ তার কথা এক মুহূর্তের জন্য ভাবে না। সে এখন রয়েছে ক্যালিপসোপুরীর খপ্পরের মধ্যে। তার না আছে কোনো জাহাজ, না আছে কোনো নাবিক। ইথাকায় ফিরে যাওয়া আজ তার স্বপ্নের বাইরে। এ কথা শুনে দেবরাজ জিউস দূত হারমিসের দিকে চেয়ে বললেন, সেই সুন্দরী পরীর কাছে গিয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে এসো। ওডিসিয়াস অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, এবার তাকে বাড়ি ফিরতে দিতে হবে। তবে এবারের যাত্রাও তার সুখের হবে না। দুঃখ কষ্ট সহ্য করে তাকে স্বদেশে ফিরতে হবে। নিজের হাতে একটা নৌকা তৈরি করে সে সমুদ্রে পাড়ি দেবে। 20 দিনের দিন সে পৌঁছবে এক সুসমৃদ্ধ দেশে। সেখানে সে পাবে প্রচুর সমাদর আর প্রচুর উপহার। তারপর সে নিজের দেশে ফিরে আবার তার আত্মীয় প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে। এই তার বিধিলিপি, এর ব্যতিক্রম করার কোনো উপায় নেই। হারমিস তখন তার সোনার তৈরি মনোরম চটিজুতো পায়ে দিয়ে আর হাতে একটি লাঠি নিয়ে ক্যালিপসের বাড়ির দিকে রওনা হলেন। অসীম অনন্ত সমুদ্র পার হয়ে তিনি যখন সেই সুন্দর দ্বীপে এলেন, তখন বেলা অপরাহ্ন। সুন্দরী ক্যালিপসো বাড়িতেই ছিলেন। ঘরের কোণে অগ্নিকুণ্ঠে আগুন জ্বলছে। ধূপধুনোর গন্ধে চারদিক আমোদিত। ঘরের কাজ করতে করতে ক্যালিপসো চমৎকার গান গাইছিল। সুগন্ধি গাছের ছাওয়া, পাখির কলকুজনে মুখরিত পরীর এই গুহাগৃহ অতিশয় মনোরম। সামনেই বাগান, বাগানে অজস্র আঙ্গুর ফলেছে, আর পাশ দিয়ে ছোট একটা পার্বত্য নদী কলকল করে বয়ে সমুদ্রে পড়ছে। দেবদূত স্থির হয়ে দাঁড়িয়ে চারদিকের মধুর দৃশ্যরা দেখে নিলেন। তিনি মুগ্ধ, হতবাক। ক্যালিপসো তাকে দেখেই চিনল। ওডিসিয়াস তখন গৃহে ছিলেন না। তিনি সমুদ্র তীরে বসে তার অশান্ত মনটাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ক্যালিপসো হারমিসকে একটা সোনার আসনে বসতে আমন্ত্রণ জানালেন। তারপর সে প্রশ্ন করল, বলুন তো দেবদূত, কী উদ্দেশ্যে আপনার এখানে আগমন হয়েছে? বলুন না আপনার মনের কথা। সাধ্যাতীত কোনো কাজ না হলে আমি তা নিশ্চয়ই করব। তবে আপনার জবাব শোনার আগে আপনার জন্য কিছু জলখাবার নিয়ে আসি। পরী টেবিলের উপরে কিছু অমৃত ফল ও কিছু লাল পানীয় রাখলেন। আহারের পর কিছুটা আরাম বোধ করে দেবদূত ক্যালিপসোর প্রশ্নের উত্তর দিলেন। তিনি বললেন, দেবরাজ জিউস আমাকে পাঠিয়েছেন। তা না হলে এই দুস্তর সমুদ্র পার হয়ে এখানে আসতাম না। আর জানেন তো, তার কথা অগ্রাহ্য করার শক্তি কোনো দেবতারই নেই। আপনার এখানে ভাগ্য বিতাড়িত একজন মানুষ আশ্রয় পেয়েছে। দেবতাদের প্রকোপে পড়ে তার সর্বস্ব নষ্ট হয়ে গেছে, আর তার প্রতিটি অনুচর মারা পড়েছে। দেবরাজ আদেশ করেছেন এবার তাকে তার দেশে পাঠিয়ে দিতে। একথা শুনে ভীত কম্পিত কণ্ঠস্বরে বলল, তোমরা দেবতারা বড় নির্দয়। আমি যে একটা লোকের সাথে ঘর বাঁধব, সেটা আর তোমাদের সহ্য হলো না। সমুদ্রের লোকটা ভেসে যাচ্ছিল, আমি তাকে সাগরে অভ্যর্থনা করে আশ্রয় দিলুম আর তার সেবা করলুম। আশা করছিলুম তাকে অমরত্ব ও চিরযৌবন দান করব, কিন্তু হায়, তা আর হলো না। জিউসের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তাকে ছেড়ে দেব, তবে আশা করবেন না যে আমি তাকে তার দেশে পৌঁছে দেব। আমার না আছে জাহাজ, না আছে নাবিক, তবে দেশে যাবার পথ আমি তাকে বাতলে দেব।
হারমিস বিদায় নিলেন। তৎক্ষণাৎ তার অতিথিকে খুঁজে বের করলেন। ওডিসি তখন সমুদ্র তীরে বসেছিলেন। সুন্দরী ক্যালিপসো এসে তার পাশে দাঁড়ালো। সে বলল, প্রিয় বন্ধু, আমার কাছে বেঁধে রেখে আর তোমাকে বেশি দুঃখ দিতে চাই না। এ দ্বীপ যদি ছেড়ে যেতে চাও, আমি তোমাকে সাহায্য করব। তবে তোমাকেও খুব কর্মঠ হতে হবে। গাছ কেটে তোমাকে নৌকো তৈরি করে সেই নৌকোয় সমুদ্রে পাড়ি দিতে হবে। ওডিসেস উত্তর দিলেন, এরকম একটা ছোট নৌকোয় ভর করে এই বিশাল সমুদ্র পার হওয়া প্রায় অসম্ভব। যদি দেবতাদের শুভেচ্ছা না থাকে, তাহলে আমি নিশ্চয়ই এভাবে সমুদ্রযাত্রা করব না। সুন্দরী ক্যালিপসো মৃদু হেসে উত্তর দিলেন, প্রিয় ওডিসিয়াস, একথা তুমি ভাবছো কেন? দেবতারা তোমার ওপর সদয়, এ বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। এরপর দুজনে গুহায় ফিরে এলো। সেখানে পুরীর দাসীরা বিবিধ সুখাদ্য এনে ওডিসিয়াসের সামনে রাখলেন। হয়ে খাদ্য ও পানীয় গ্রহণ করে বসলেন। পরী এবার বলল, জানি তুমি তোমার প্রিয় দেশ ইথাকায় ফিরে যাবার জন্য উৎসুক। আমিও চাই তুমি সুখী হও, কিন্তু তুমি যদি বুঝতে পারতে তোমার কপালে এখনো কত দুর্ভোগ আছে, তাহলে তুমি এখান থেকে নড়তে না, আমার কাছেই থেকে যেতে। ওডিসিয়াস বললেন, দুঃখ কষ্ট সহ্য করা বাল্যকাল থেকেই আমার অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি সে কথা ভাবি না। না হয় আর একবার বিপদে পড়ব, কিন্তু স্বদেশ এবং নিজের পিতা ও স্ত্রী পুত্রকে আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। সূর্য অস্ত গেল, চারদিক অন্ধকারে ছেয়ে গেল। তারা দুজনে শয়ন করলেন। পরের দিন ভোরে ক্যালিপসো ওডিসিয়াসকে দ্বীপের এক প্রান্তে নিয়ে গিয়ে লম্বা লম্বা গাছের একটা ঝোপঝাড় দেখিয়ে দিলেন। ক্যালিপসো তাকে বিবিধ যন্ত্রপাতি এবং কাপড় দিয়েও সাহায্য করলেন। এই কাপড় দিয়ে ওডিসিয়াস পাল তৈরি করলেন। 4 দিনের শেষে সব কাজ সমাপ্ত হলো। 5 দিন পরে সুন্দরী ক্যালিপসো ওডিসিয়াসকে বিদায় দিলেন। বিদায়ের সময় ওডিসিয়াসকে সমুদ্রের বাদিকে ঘেঁষে এগিয়ে যেতে অনুরোধ করলেন। এর দিন শুধু সমুদ্রে সমুদ্রে কেটে গেল। 8ম দিনের দিন তার চোখে পড়ল ছায়ায় ঢাকা পাহাড়ে ঘেরা ফিসিয়ানদের দেশ। দেশটি কুয়াশা ভরা সমুদ্রের বুকে একটা ঢালের মতো দেখাচ্ছিল। যখন তিনি দ্বীপের প্রায় কাছাকাছি এসেছেন, তখন প্রচণ্ড ঝড় উঠল। তরঙ্গের পর তরঙ্গ নৌকোটির ওপর দিয়ে বয়ে গেল। বেশিক্ষণ আর নৌকো ঠিক রাখা গেল না। পালতার ছিঁড়ে গেল। তক্তাগুলো খসে খসে সমুদ্রের বুকে ভাসতে লাগলো এবং অবশেষে একটা প্রচণ্ড তরঙ্গের আঘাতে ওডিসিয়াস ছিটকে দৌড় সমুদ্রে পড়ে গেলেন। ডুবেই যাচ্ছিলেন তিনি, এমন সময় একটা কাঠের টুকরো তার হাতে ঠেকল। টুকরোটি আঁকড়ে ধরে তিনি দূরের দ্বীপের দিকে ভেসে গেলেন। যখন তীরে আছড় খেয়ে পড়লেন, তখন তার শরীরের অধিকাংশ ছিঁড়ে গেছে। মুখ ও নাকের মধ্যে নোনা জল ঢুকে গেছে। অস্ত্র হয়ে গেছেন তিনি। এ অবস্থায় তিনি জঙ্গলের মধ্যে আশ্রয় নেবার কথাই ভাবলেন। সেখানে জন্তুর ভয় থাকলেও লোকলজ্জার ভয় নেই। তাছাড়া ঝড় বৃষ্টি ও রোদ থেকেও সেখানে খানিকটা নিরাপদে থাকা যায়। এসব বিবেচনা করেই তিনি জঙ্গলের মধ্যে শুকনো পাতা জড়ো করে নিজের সামান্য পরিধেয় এবং বিছানার মতো একটা কিছু তৈরি করলেন। আর সে সময় তার কাছে সেটা সুসজ্জা বলেই মনে হলো। মুহূর্তের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। এই পার্টটি এখানেই শেষ করছি। শুনতে থাকুন দ্য অডিও বুকস। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।